আজকে তোমাদের দশম শ্রেণীর ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন ট্রেড 1 দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় ওয়েল্ডিং জোরের বিকৃতি দমন কৌশল সম্পর্কে আলোচনা করব। তা আমরা গত ক্লাসে যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা ছিল ওয়েল্ডিং জোড়ার যে বিভিন্ন পজিশনগুলো হয় সেগুলো আমরা আলোচনা করছি, অর্থাৎ কী কী পদ্ধতিতে অবস্থানে ওয়েল্ডিং করা যায় সেটা। আর আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ওয়েল্ডিং জোড়ার বিকৃতি দমন কৌশল। তা আমরা ক্লাসে যাই, একটা ছবি দেখো তো প্রথমে, এটা দেখে চিনতে পারো কিনা কিছু বোঝা যায়? এই ছবিটা দেখে বুঝতে পারতেছো? হ্যাঁ, এটা একটা ওয়েল্ডিং জোড়া, ঠিকই বলছো, কিন্তু বাঁকা, তাই না? হ্যাঁ, ঠিক আছে। এটা আসলে হচ্ছে একটা ত্রুটিপূর্ণ ওয়েল্ডিং, একটা ত্রুটিপূর্ণ বাট জোড়া করা। তাহলে এই আজকে যে আমরা বিষয়টা আলোচনা করছি ওয়েল্ডিং জোড়ার বিকৃতিটা কি হচ্ছে? তাহলে যে আকার আকৃতির যে পরিবর্তন ঘটে, অর্থাৎ যেটা আমরা চাই সেটা যখন হয় না, সেটার থেকে পরিবর্তন হয়ে যায়, সেটা হচ্ছে বিকৃতি। তাহলে এই বিকৃতিগুলো কিভাবে দমন করা যায়, সেগুলো কিভাবে অ্যাভয়েড করা যায়, সেই বিষয় নিয়েই আজকের এই অধ্যায় আমরা আলোচনা করব। আমরা আজকে যে জিনিসগুলো আলোচনা করব এটা যদি তোমরা ভালো করে এই ক্লাসটা আমার ফলো করো, খেয়াল করো, তাহলে তোমরা যেটা জানবা, আমরা এই অধ্যায় শেষে বিকৃতিটা কি সে সম্পর্কে জানতে পারবো। তারপরে বিকৃতি কত প্রকার এবং কি কি বিকৃতি হয় সেটা সম্পর্কে জানতে পারবো, এবং এই বিকৃতিগুলো অর্থাৎ এই ওয়েল্ডিংয়ের ত্রুটিগুলো কিভাবে আমরা দমন করতে পারি, অর্থাৎ কাজ করার সময় যাতে না হয় তার জন্য কি কি কৌশল আছে সেগুলো আমরা আজকে আলোচনা করব। তাহলে আমরা শুরু করি যেটা দিয়ে শুরু করছিলাম। আসলে বিকৃতি কি? ওয়েল্ডিংয়ের একটা বড় ধরনের ত্রুটি মানে কি? দোষ বা ডিফেক্ট, আমরা ইংরেজিতে যেটাকে বলি ডিফেক্ট কি ওয়েল্ডিংয়ে গ্রহণযোগ্য? হ্যাঁ, গ্রহণযোগ্য নয়, ঠিকই বলছো তোমরা। আমরা সবসময় ওয়েল্ডিং করব যাতে কোনো ত্রুটি না থাকে। তাহলে বিকৃতি ওয়েল্ড জোরে একটা অন্যতম দোষ, এটি দমন করা ওয়েল্ডারের প্রধান কর্তব্য, যাতে কোনো রকম বিকৃতি না ঘটে ওয়েল্ডিংয়ে, সেটা আমাদের প্রধান কাজ। এই বিকৃতি হলে কি ঘটবে? আমাদের উৎপাদন খরচ বৃদ্ধি হয়ে যাবে। আমরা যদি এইরকম একটা জোড়া তৈরি করে ফেলি তাহলে কি এটা কাজে লাগবে না, তাহলে কস্টিংটা আমাদের বেড়ে যাবে। তারপর কি হবে? সময় এবং অর্থের অপচয় ঘটবে, এবং এই বিকৃতির কারণে বিভিন্ন প্রকার সঠিকভাবে তা দমন করা জানাটা একজন ওয়েল্ডারের জন্য অত্যন্ত প্রয়োজন। তাহলে আর যদি আমরা আরও অন্যভাবে বিকৃতির কথা বলতে যাই তাহলে কি হবে? ওয়েল্ডিং চলাকালীন সময় ধাতুর অসম প্রসারণ এবং সংকোচন। আমরা জানি যে প্রচণ্ড উত্তাপের মাধ্যমে ওয়েল্ডিং করতে হয়, এখানে ধাতুর প্রসারণ ঘটে এবং সংকোচন ঘটে। এই সংকোচন এবং প্রসারণ ঘটার সময় যদি সঠিকভাবে না ঘটে তাহলেই তার আকার আকৃতির পরিবর্তন ঘটে, এটাকে আমরা বলি বিকৃতি। তাহলে আমরা বিকৃতি জানলাম। এখন হলো বিকৃতি কত প্রকার? এই বিকৃতিগুলোকে ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো আড়াআড়ি বিকৃতি। কি বললাম? আড়াআড়ি বিকৃতি। 2 নম্বরে কি বলতেছি? লম্বালম্বী বিকৃতি। এবং 3 নম্বর হচ্ছে কৌণিক বিকৃতি। আড়াআড়ি কোনটা? যদি পাশাপাশি চেপে যায়। আমরা সাধারণত যেটা করি, এটা দেখো, যেটা 2টা জবকে জোড়া দিলাম, এরকমভাবে বিট ওয়েল্ডিং করলাম, কিন্তু এটা যখন চেপে যাবে এরকম হয় না? হ্যাঁ, ঠিক বলছো, যে এরকম চেপে যায় অনেক সময়। এইরকম যখন বিকৃতি ঘটে সেটাকে আমরা তখন বলবো হলো এই পাশে চেপে যাবে, এই পাশ থেকে এইদিকে চাপবে, এদিক থেকে এইদিকে চাপবে, এইরকম, এটাকে বলছি আমরা আড়াআড়ি বিকৃতি। আর তারপর লম্বালম্বী কোনটা? এই যে যদি কোনো পাতলা শীটে আমরা যখন করি, অর্থাৎ আড়াআড়িটা আরেকবার বলি, যখন 2টি প্লেট না আটকিয়ে বাট জোড়া দেওয়া হয়। এটা কেন হয়? যখন আমরা আটকাবো না, ভালো করে ট্যাগ দিলাম না, জবটাকে আটকায় নিলাম না, এমনিতে এই 2টা রেখে ওয়েল্ডিং শুরু করে দিলাম, তখন দেখি যে এরকম চেপে আসে, সেটাকে বলতেছি আড়াআড়ি বিকৃতি। 2 নম্বরটা কি বলছি? লম্বালম্বী বিকৃতি। লম্বালম্বী কখন হবে? এই জবকে এটার ক্ষেত্রেও যখন আটকাবো না, আটকিয়ে আমরা কি করব, যখন ওয়েল্ডিং করব তখন টুকরোগুলো এরকম বেঁকে আসে। এই চিত্রটাকে, এই লম্বালম্বী বিকৃতির একটা ছবি আমি এখানে দেখাইছি। এটা কি হবে? এই দিক থেকে
এইদিকে চেপে আসে, এই দিক থেকে এই দিকে চেপে যায়, টান দিতে চায়। ওয়েল্ডিং যখন মানে জমা হয়, যখন জমাট বাঁধে সংকোচন ঘটে, তখন এইরকম আকৃতি হয়ে যায়। এটাকে আমরা বলতেছি হলো লম্বালম্বী বিকৃতি। আর তৃতীয়টা কি বলছি? কৌণিক। কৌণিকটা কি হবে তাহলে? এই ছবিটা থাকে এখানে, যে ফিলেটের ক্ষেত্রে সাহায্য এটা বেশি হয়। এরকম আমরা প্লেট নিলাম, এরকম সোজা থাকার কথা, কিন্তু এটা সোজা না হয়ে কি হবে? সংকোচনের কারণে এরকম বাঁকা যদি হয়ে যায়, এইরকম বিকৃতি যদি ঘটে, যদি আকৃতি পরিবর্তন ঘটে যায়, তখন আমরা এটাকে বলবো হলো কৌণিক বিকৃতি। ক্লিয়ার? আমরা তাহলে কয়টা জানলাম? 3টা, আড়াআড়ি, লম্বালম্বী আর হলো কৌণিক বিকৃতি। এখন আমরা এই যে বিকৃতিগুলো হয়, ওয়েল্ডিংয়ের এই ত্রুটিগুলো হয়, এই ত্রুটিগুলোকে কিভাবে আমরা দমন করব? এখানে দমন বলতে কি? থামানো, যাতে না হয়, এটাকে অ্যাভয়েড করব কিভাবে, তার জন্য কিছু কৌশল আছে। সেই কৌশলগুলো সম্পর্কে আলোচনা করব। সাধারণত অনেকভাবে করা হয়, আমরা সাধারণত কয়েকটি নামগুলো বলতেছি। এই পদ্ধতিগুলো অবলম্বন করেই এই বিকৃতিগুলো দমন করা যায়। প্রথমে যেটা বলবো আমরা, সেটা হলো যে স্ট্রেস বিস্তৃতিকরণ। নামটা ভালো করে খেয়াল করো, যে স্ট্রেস বিকৃতিকরণ 1 নম্বর। 2 নম্বরে বলছি প্রি সেটিং, তারপরে 3 নম্বরে পিনিং, 4 নম্বরে ওয়ান্ডারিং বা স্কিপ মেথড, স্কিপ, এবং 5 নম্বরে বলা হচ্ছে হলো জিগ এবং ফিক্সার দ্বারা। তাহলে সেগুলো একটু বর্ণনা করি। যে স্ট্রেস বিস্তৃতিকরণ কোনটা? এটি সংকোচনজনিত বল অন্যটির বিরুদ্ধে সমন্বয় করাই হলো স্ট্রেস বিকৃতি। এটাকে আসলে আলাদাভাবে করা যায় না। ওয়েল্ডিং করার সময় একই গতিতে সমানভাবে হিটটাকে ট্রান্সফার করে করে ওয়েল্ডিং যদি সম্পূর্ণ করতে পারি আমরা, তখন এই স্ট্রেস বিকৃতি যেটা হয় সেটা তখন আর হবে না। এটাকে আমরা বলতেছি হলো স্ট্রেস বিস্তৃতিকরণ। অর্থাৎ সুন্দরভাবে একই গতিতে সমানভাবে যদি আমরা ওয়েল্ডিংটা সম্পূর্ণ করতে পারি, তখন তাহলে এই স্ট্রেস বিকৃতি দমন আমরা করতে পারবো। 2 নম্বরে আমরা কি বলছি? প্রি সেটিং। প্রি মানে কি? পূর্বে, হ্যাঁ, যে পূর্বেই সেটিং করে নেব। অর্থাৎ আমি ধরে নিলাম, যেটা যে তোমাদের লম্বালম্বী কৌণিক বিকৃতির সময় যেটা দেখিয়েছিলাম, মনে আছে তোমাদের, যে এইরকম প্লেটের মধ্যে করা হচ্ছে। আমরা জানি যখন এইদিকে ওয়েল্ডিং করব, তখন ওয়েল্ডিং শেষে এটা কি এইদিকে হেলে যাওয়ার একটা টেন্ডেন্সি কাজ করে সংকোচন কারণে, তাই না? এইটা যাতে না হয়, এর জন্য আমরা যেটা করব, যে পূর্বে থেকেই জবটাকে 90 ডিগ্রির জায়গায়, হয়তো এটা জবের পুরুত্ব, তারপর জবের হাইট অনুযায়ী ভিত্তি করে আমরা দেখো যে এখানে এটা হলো 90 ডিগ্রি, এর থেকে একটু উল্টা দিকে আগের থেকে হেলায় নিছি। অর্থাৎ জবটাকে আগেই উল্টো বিপরীত দিকে কোণে একটু হেলানো অবস্থায় রাখা আছে। এখন যদি আমরা এখানে ওয়েল্ডিং করি, যে টান দিবে, টানের ফলে যখন ওয়েল্ডিং শেষ হবে, তখন এটা সোজা অবস্থায় চলে আসবে। অর্থাৎ পূর্ব থেকে সেট করে নেওয়া, এটা কিন্তু কোনো মাপ নাই। এইভাবে অভিজ্ঞতার আলোকে ধারণা করা সম্ভব জোর কতখানি সংকুচিত হবে, এবং সেই অনুযায়ী জবটাকে বিপরীত দিকে আগের থেকেই একটু হেলায় নিয়ে ওয়েল্ডিং যদি করি, তাহলে আমাদের এইভাবে এই যে প্রি সেটিং, অর্থাৎ পূর্বের থেকে সেট করে নিয়ে আমরা এই বিকৃতিটা দমন করতে পারবো। 3 নম্বর হচ্ছে পিনিং। পিনিংটা কিছুই না, পিনিংটা তোমরা সচরাচর করো পাতলা জবের ক্ষেত্রে, মোটা জবের ক্ষেত্রে এটা অতটা হয় না। সেটা হচ্ছে কি, ওয়েল্ডিং ঠান্ডা হয়ে সংকুচিত হয়, এটা আমরা জানি, ঠান্ডা হচ্ছে সংকুচিত। এই ঠান্ডা হওয়ার সময় যদি হাতুড়ির আঘাত দিয়ে পিনিং করা হয়, আমরা অনেক ক্ষেত্রে দেখি যে জব যে অবস্থায় থাকে, ঠান্ডা হওয়ার পরে এরকম সোজা থাকার কথা, কিন্তু হালকা খুব স্লাইড পরিমাণে বাঁকা হয়ে গেল। এই অবস্থায় বিপরীত দিকে হাতুড়ির দ্বারায় পিটায়, ঠান্ডা অর্থাৎ একটু গরম অবস্থায় তাৎক্ষণিকভাবে পিটায় যদি আমরা বিপরীত দিকে পিটানো আঘাত করা যায়, তখন জবটা এরকম সোজা হয়ে যাবে। এই পদ্ধতিটাকে বলা হয়েছে হলো পিনিং। অর্থাৎ এই পিনিংয়ের মাধ্যমেও বিকৃতি দমন করা যায়। 4 নম্বরে বলতেছি যেটা স্টেপ ব্যাক মেথড। এইটা একটু খেয়াল করো,
আমরা কি বলছি, স্টেপ মানে কি পদক্ষেপ বা যে কাজটা করতেছি সেটা, আর ব্যাক মানে বিপরীত দিক থেকে। এটাও কিছু না, দেখো একদম সহজ একটা পদ্ধতি। এটা সাধারণত মোটা ভারী জবের ক্ষেত্রে যেটা করা হয়, যে আমরা মনে করি যে এটা আমাদের একটা জবটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে নিলাম, আনুমানিক এই 4টা ভাগ করে নিলাম, যে এদিক দিয়ে ওয়েল্ডিংটা আমার সম্পূর্ণ করতে হবে। এভাবে আমি পুরা সময় নিচ্ছি না, এভাবে করব। এটাকে আমরা ভাগ করে নিলাম, ধরে নিলাম এটা 1 নাম্বার, এটা 2, এটা 3, এটা 4। তাহলে নামটা কি বলা হয়েছে, স্টেপ ব্যাক। আমরা সাধারণত কি করি, এখান থেকে ওয়েল্ডিং শুরু করে এই শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা করি, কিন্তু বড় জবের মোটা জবের ক্ষেত্রে এটা করা যাবে না। কল্পনায় 4টা ভাগ করে নিলাম, এটা হইতে পারে 3টা ভাগও হইতে পারে, প্রয়োজনে 6টা ভাগ হইতে পারে। এটা যখন যে অবস্থা প্রয়োজন হবে সেই অনুযায়ী অভিজ্ঞতার মাধ্যমে এটা করে নিতে হবে। তাহলে কি করব, প্রথমে 1 নাম্বার অংশটা আমি ওয়েল্ডিং করলাম, এখান থেকে ওয়েল্ডিং করে করে এখানে আসলাম, এসে এখানে থামবো। থামার পরে পরের অংশটা আমি এখান থেকে শুরু করে এই দিক থেকে ওয়েল্ডিং করে করে এখানে আসব। এই হলো স্টেপটা ব্যাক করে গেলাম। দেখো এখানে করার পর এখান থেকে যাওয়ার কথা না করে এখান থেকে এখানে আসলাম। 3 নাম্বারটা কি, আবার এখান থেকে ওয়েল্ডিং করে করে এভাবে ওয়েল্ডিং করে 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 এখানে আসবো। এই যে ব্যাক থেকে আসতেছি, এই জন্যই এটার নাম হচ্ছে স্টেপ ব্যাক মেথড। এই চিত্রগুলো তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে সুন্দরভাবে দেওয়া আছে, 217 পৃষ্ঠায় দেখবা, 16 পৃষ্ঠায় আছে, এখানেও পেয়ে যাওয়া ভালো করে। এরপরে হলো স্কিপ মেথড, আরেকটা দেওয়া আছে, যেটা কিছু বই আছে কিছু নাই, সেটা অনেকটা এরকমই, কিন্তু এটাকে ভাগ করে নেয়। এটাকে 4 ভাগ আছে, আমরা ধরে নিলাম এটা আরও 2টা বাড়াই দিলাম, 6টা করে নিলাম, 6টা 1 2 3 এরভাবে নাম হবে, কিন্তু এখানে নামটা যেটা আসবে সেটা একটু বিপরীতভাবে। এটা যদি 1 হয়, এটা হবে, এর পরেরটা হবে 2, এর পরেরটা হবে 3, তাহলে এটা কত, এটা 4, 1 2 3 4, এটা হবে 5, এটা হলো 6, এভাবে ভাগ করে নেব আমরা। স্কিপ মেথড, স্কিপ মানে কি, অতিক্রম করে বাদ দিয়ে যাওয়া। তোমরা কম্পিউটারে প্রায় দেখো না, বা মোবাইলে ডিভাইসেও অনেক সময় দেখো, টিপতে গেলে কোনো ফাংশন আসে, যেটা চাচ্ছি কি না আমি, যেটা আমি চাচ্ছি না, স্কিপ করে যাওয়া। সেই এটা এখানে যেটা করা হবে, যে 1 নাম্বার করে আমি আর 2 এর অংশটা করব না, না করে কি করব, 2 করব, তবে একটা বাদ দিয়ে, এই 2 করব এখানে, 3 করব এখানে, এর আরেকটা অংশ বাদ দিয়ে, অর্থাৎ একটা করে অংশ বাদ দিয়ে দিয়ে। যদি আবার এটাকে একটু দেখাই তোমাদেরকে, যে এই জায়গাটা ওয়েল্ডিং হবে, সেক্ষেত্রে এই যে ভাগ করে নিছি, এরকম যে ভাগগুলো আছে এখানে আমি ওয়েল্ডিং করব, করার পরে এই অংশটা করব না, এইটা করব, তারপরে এইটা করব, তারপরে যদি থাকে সেখানে করব। এখন এরপরে এই যে বাদ দিয়ে গেলাম, এটা হলো স্কিপ ব্যাক মেথড। এরপরে আমি এটা করব, তারপরে এখানে করব, তারপরে এখানে করব। এই হচ্ছে আমাদের যে বিকৃতি দমনের কৌশলগুলো ছিল। আরেকটা আছে হলো জিগ এবং ফিক্সার। জিগ ফিক্সার হচ্ছে তোমার চেনো, আগের থেকে ওয়ার্কশপগুলোতে আছে, অথবা অনেক সময় ভাইসের কাছেও হ্যান্ড ভাইস দিয়েও করা হয়। সেটা হলো জবটাকে আগেই আমরা যাতে বাঁকা হতে না পারে সেজন্য আগেই ভাইসে বা জিগ ফিক্সার দিয়ে একবারেই টাইট করে রাখবো, বেঁধে রাখবো, যাতে জবটা নড়ে না যায় বা সরে না যায় এবং কোনো ধরনের বাঁকা হতে না পারে। এটা হচ্ছে জিগ এবং ফিক্সার। তাহলে আমাদের বিকৃতি দমনের কৌশলগুলো আমরা জানলাম। তাহলে আমরা যদি একটু রিভাইজ মনে করি কি কি আলোচনা করলাম আমরা এখন টোটালি, যে বিকৃতি কি সেটা আমরা জানলাম, বিকৃতি কত প্রকার সেটা জানলাম, কয় প্রকার, 3 প্রকার সেটা আমরা জেনেছি। তারপরে হলো সেটা কি নামগুলো মনে আছে, আড়াআড়ি, লম্বালম্বি এবং কৌণিক বিকৃতি। তারপরে যদি সংক্ষেপে বলি যে এই বিকৃতিগুলোকে কিভাবে আমরা দমন করব সেগুলো আমরা আলোচনা করলাম। সেটা কি কি ছিল, স্ট্রেস বিস্তৃতিকরণ একটা পদ্ধতি, প্রিসেটিং পদ্ধতি, পিনিং পদ্ধতি, স্টেপ ব্যাক মেথড, স্কিপ মেথড এবং সর্বশেষ বলছি জিগ এবং ফিক্সার মেথড। এই পদ্ধতিগুলো দিয়ে আমরা এই বিকৃতি ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে যে বিকৃতিগুলো হয় সেগুলো আমরা প্রতিরোধ করতে পারবো, দমন করতে পারবো। তাহলে এটা যদি আমরা করতে পারি তাহলে কি হবে, আমরা যে কোনো ধরনের বিকৃতি বা ত্রুটিমুক্ত ওয়েল্ডিং করতে পারবো। তো আমরা যেহেতু ওয়েল্ডারের জন্য
ত্রুটিবিহীন জোড়া তৈরি করা কতটা গুরুত্বপূর্ণ এটা আমরা জানি। তাহলে আমরা এই পদ্ধতিগুলো যদি ভালো করে প্র্যাকটিস করি এবং জানতে পারি, তাহলে আমরা ভবিষ্যতে যে কোনো জোড়ার ক্ষেত্রে কোনো রকম ত্রুটিবিহীন জোড়া আমরা তৈরি করতে পারবো। এবং সেই সাথে বাড়ির কাজ বিকৃতি দমনের কৌশলগুলো কি কি, আর স্ক্রিপ্ট মেথড, মেথডের চিত্র অঙ্কন করো। এই দুটা কাজ তোমরা বাসায় কি পারবা না? হ্যাঁ পারবা, যে এই দুটা কাজ সুন্দর করে করে তোমাদের প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট আমাদের ক্লাস টিচারদেরকে এনে দেখাবা। তাহলে আমরা আজকে শেষ করতে যাচ্ছি। তোমরা বাসায় ভালো মতো থাকবা, স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবা, এই আশাবাদ রেখে তোমাদের সুস্থতা কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।